আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ১০০ দিন অতিক্রম করেছে। এই ১০০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য, ব্যর্থতা নিয়ে কথা বলব আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা মূলত আলোচনা করব ৪ টি টপিকস নিয়ে। সর্বপ্রথম যেই টপিকসটি নিয়ে আলোচনা করব তা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কী? দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করছে? তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের এই ১০০ দিনের সাফল্য কি, কি? এবং সর্বশেষ এবং চতুর্থ, অন্তর্বর্তীকালীন সরকারের এই ১০০ দিনে তাদের লক্ষ্য পৌঁছাতে কি, কি ব্যর্থতা সম্মুখীন করতে হয়েছে এবং কি, কি ব্যর্থতা অতিক্রম করেছে তারা। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কি? অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্য হচ্ছে একটি সঠিক রোডম্যাপ প্রদান করা, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোগুলোকে প্রপারলি ঠিক করা, সংস্কার করার জন্য যে মন্ত্রণালয়গুলোকে সংস্কার করা দরকার, সে মন্ত্রণালয়গুলো সংস্কার করা এবং একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করা, যেখানে কোনো ধরনের কারচুপি থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য মধ্যে থাকা উচিত যে সুষ্ঠু একটি নির্বাচন প্রদান করা। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এটিই লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই লক্ষ্য পৌঁছাতে অন্তর্বর্তীকালীন সরকারে এই ১০০ দিনে অনেকগুলো বাধা পেতে হয়েছে বা অনেকগুলো বাধা অতিক্রম করেছে। তা আমরা নেক্সটে জানতে পারবো বা ধাপে, ধাপে আলোচনা করব। এখন আলোচনা করব যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কার্যক্রম তারা খুবই সুন্দর পরিকল্পনা মাফিক শুরু করে। ১ম এ তারা যেই রাজ্যের যে ভেঙে পড়া কাঠামোগুলো রয়েছে তা খুবই সুন্দরভাবে সংস্কার করার চেষ্টা করে এবং জুলাই বিপ্লবে যারা নিহত হয় তাদের খোঁজখবর বা তাদের পর্যাপ্ত মর্যাদা দেওয়ার চেষ্টা করে। যদিও তাতে হয়তোবা কিছুটা ব্যর্থ হয়েছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে, তা আমরা আলোচনা করব সামনে। এবং তারা একটি কমিশন গঠন করে যে কমিশনের দ্বারা ৩ মাসের ভিতরে একটি রিপোর্ট প্রদান করা হবে। ওই রিপোর্টের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নেক্সট স্টেপ কি হবে তা প্রপারলি বোঝা যাবে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার খুবই সুন্দরভাবে সামনে তাদের লক্ষ্য পৌঁছাতে না পারলেও কিছুটা হলেও পেরেছে। তার মধ্যে বেশ কিছু বাধার অতিক্রম করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যেরকম বাধার অতিক্রম করেছে, ঠিকই কিছুটা হলেও সাফল্য দেখা পেয়েছে বলে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার। এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করার চেষ্টা করে যাচ্ছে। কিছুটা হলেও রাষ্ট্র কাঠামো সংস্কার করেছে বলে আমার মনে হয়, যা সামনে আলোচনা করব। এখন আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিয়ে। যদিও এই ১০০ দিন অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য খুবই সীমিত বা খুবই অল্প, তারপরেও আজকের এই এপিসোডে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার রিজার্ভে হাত না দিয়েই $২.৫ বিলিয়ন বকেয়া বিল পরিশোধ করেন। তাই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতেই হয়। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার ৬ টি কমিশন গঠন করে যাদের কাজ হচ্ছে ৩ মাসের ভিতরে একটি রিপোর্ট প্রদান করা। রাষ্ট্র সংস্কারে একটি রিপোর্ট প্রদান করা, যেই রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ২য় স্টেপ বা নেক্সট ধাপ কি হবে, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে তা দেখা যাবে বা আমরা দেখতে পারব। তো এটি খুবই সুন্দর পরিকল্পনা বলে আমি মনে করি, যদি এই ৩ মাসের ভেতরে তারা রিপোর্ট প্রদান করে। কারণ অতিরিক্ত সময় দেওয়া কোনোভাবেই সঠিক পরিকল্পনায় পড়ে না। অযথা সময় নষ্ট করা। তাই অন্তর্বর্তীকালীন সরকারে যেই কমিশনগুলো গঠন করেছে সেগুলো যদি ৩ মাসের ভিতর সুন্দর একটি রিপোর্ট প্রদান করে এবং উক্ত রিপোর্ট অনুযায়ী যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে পর্যবেক্ষণ বা পদক্ষেপ রয়েছে সেগুলো নেয়, তাহলে আমরা সুন্দর একটি রাষ্ট্র কাঠামো পাবো বলে আমি মনে করি। বা যে জায়গাগুলো সংস্কার করা দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাগুলোতে গুরুত্ব দিতে পারবে বলে আমার মনে হচ্ছে। এবং তৃতীয়ত, ১ সপ্তাহের মতো হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১০০ দিন কমপ্লিট করেছে। এখন এর মাঝে অন্তর্বর্তীকালীন সরকার খুবই সুন্দর একটি সাফল্য দেখা পেয়েছে বলে মনে করছি। সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন কমিশন গঠন করে এবং উক্ত নির্বাচন কমিশনে যে ব্যক্তিগুলো রয়েছে তারা খুবই আস্থাভাজন বলে বিশেষজ্ঞরা বা যারা নীতিবাজন মানুষজন রয়েছে তারা ব্যক্ত করছে। তো সামনে দেখা যাবে যে তারা কতটুকু ট্রাস্টেড বাংলাদেশের মানুষের জন্য। তারা কি আমাদেরকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে কিনা তা দেখার বাকি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আরো বেশ কিছু সাফল্য রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ে বেশ কিছু সাফল্য রয়েছে এবং অধিদপ্তরের পরিবেশ উপদেষ্টাও খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে যে পলিথিন মুক্ত করা। পরিবেশ দূষণ থেকে তারা একটি পাটের মাধ্যমে একটি পলি উৎপন্ন করার চেষ্টা করছে বা অলরেডি তারা বাজারজাত বা বাজারে নিয়ে এসেছে পলিটি। হয়তোবা
পুরো মার্কেটে এটি পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা এটি রিলিজ করেছে বা হয়তোবা সামনে আমরা দেখতে পারবো এই পরে যেই ব্যবহার, পাটের পলির যে ব্যবহার তা আমরা সামনে দেখতে পারবো। তো এটি খুবই সুন্দর একটি পরিকল্পনা ছিল বা সুন্দর একটি সাফল্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। তো আপাতত আমার দেখা অন্তর্বর্তীকালীন সরকারের মানে চোখে পড়ার মতো বেশ কিছু সাফল্য, হয়তোবা আরো ছোটখাটো অনেক সাফল্য বা অতিক্রম করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলো তুলে ধরছি না। তো নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। এখন ব্যর্থতা নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো ব্যর্থতা চোখে পড়ে। তার মধ্যে সর্বপ্রথম যে ব্যর্থতা তা হলো যে জুলাই বিপ্লবের আহতদের প্রপারলি চিকিৎসা প্রদান না করা বা যাদের বৈদেশিক বাহিরের দেশে চিকিৎসা প্রয়োজন তাদের সেই চিকিৎসা প্রদান না করা। জুলাই বিপ্লবে যারা আহত হয়, যারা নিহত হয় তাদের কথা তো বাদই দিলাম। তারা শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। কিন্তু যারা আহত হয়েছেন তাদের প্রপারলি সেবাদান না করা বা তাদের প্রপারলি যত্ন আমরা নিতে পারছি না। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলে ব্যর্থতা নয় বলে আমি মনে করি। এটাও পুরো বাঙালি জাতির ব্যর্থতা। কারণ তারা আমাদের যোদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকারকে বা আমাদেরকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন যারা, তাদেরকে আমরা প্রপার চিকিৎসা দিতে পারছি না। যেটি আমাদের ব্যর্থতা বলে আমি মনে করছি যে আমরা তাদেরকে একটি সুন্দর জীবন দিতে পারছি না। তাদের অনেকের চোখ সমস্যা হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে। যে আমি আজকে হাত দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি যে জিনিসগুলো মুখ দিয়ে কথা বলতে পারছি, চোখ দিয়ে দেখতে পারছি। অনেকে সেটি পারছে না। তাদের যে প্রপার যে চিকিৎসাটা দরকার অনেকে তা পাচ্ছে না। তো অন্তর্বর্তীকালীন সরকারের খুবই দ্রুত এই স্টেপটি নেওয়া দরকার যে যারা আহত বা যারা এই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বা যাদের বাইরের দেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার তাদেরকে খুব দ্রুত এই স্টেপটি নেওয়া দরকার বা কারণ তারা আমাদের রিয়েল হিরো বলতে গেলে। নতুনভাবে পেতে তাদের গুরুত্ব অকল্পনীয় বা তাদের যে অবদান তা আমরা কখনোই ভুলে থাকতে পারবো না বা ভুলে যেতে পারবো না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবে বা অনুরোধ থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব যারা আহত রয়েছে তাদের খোঁজখবর নেওয়া, তাদের লিস্টের মাধ্যমে যেভাবে হোক তাদেরকে একটি সুন্দর চিকিৎসা প্রদান করা, যাতে তারা তাদের এই আহত অবস্থায় আহত শরীর নিয়ে আবার রাস্তায় নামতে না হয়। কারণ দেখা যাচ্ছে আহত শরীর নিয়ে মেডিকেলের সামনে তারা আন্দোলন করছে, কারণ তারা তাদের যে প্রপার যে চিকিৎসা দরকার তা পাচ্ছে না। সেটি খুব বড় ব্যর্থতা। দ্বিতীয়ত, শুধু বাংলাদেশের শুধু ছাত্র সমাজের নয়, পুরো বাংলাদেশের যে ব্যর্থতা তা হলো আমাদের যে বাজার সিন্ডিকেট দ্রব্যমূল্য যে দাম তা অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে। বাজার কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে আসছে না বা অন্তর্বর্তীকালীন সরকার বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিটা জিনিস সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে বা প্রতিটা জিনিসের দাম বাড়তেছে দিনকে দিন। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে একটি জিনিসের দাম বাড়লে সেখানে দাম কমার কোনো কথাই ওঠে না। বাংলাদেশে যে সিন্ডিকেট গুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা খুবই দরকার বা সেগুলো ভেঙে ফেলতে পারলেই হয়তোবা আমাদের যেই দ্রব্যমূল্যের যে জিনিসপত্রগুলোর দাম অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে সেগুলোর দাম কমে আসবে। বাংলাদেশে এখন জনগণের সাধারণ মানুষের জন্য এবং জনগণের জন্য শুধু একটাই জিনিস খুব বেশিভাবে এফেক্ট ফেলবে বা খুব বেশি সফলতা অর্জন করবে অন্তর্বর্তীকালীন সরকার, তা হলো যে বাজার নিয়ন্ত্রণ করা বা বাজারে যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে ফেলা, দ্রব্যমূল্যর সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে নিয়ে আসা। এবং তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হচ্ছে। তার ভিতর হলো যে আপনি দেখতে পাচ্ছেন আনসার বাহিনী, তার ভিতর অটোরিক্সা, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা সহ আরো বেশ বলতে গেলে অনেকগুলো আন্দোলন, প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে গণভবনের সামনে, ঢাকায়, শাহবাগে, চট্টগ্রামে, চট্টগ্রাম চেরাগি পাহাড়ে, জামালখানে, নিউ মার্কেটে, কোথায় হচ্ছে না, সব জায়গায় হচ্ছে। প্রতিদিন আন্দোলন হচ্ছে, মানুষ প্রতিনিয়ত আন্দোলন করতেছে। এখন কথা হচ্ছে যে মানুষ ১৬ বছর যে কথা বলতে পারেনি সেগুলো আন্দোলনের মাধ্যমে হয়তোবা বলতেছে বা তারা তুলে ধরতেছে, কিন্তু তা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের প্রশাসন, ভেঙে পড়া প্রশাসন প্রপারলি নিয়ন্ত্রণে আনতে পারছে না। বিশেষ করে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে সংস্কার খুবই দরকার। কারণ তাদের আগের মতো যে সক্রিয় হওয়া বা সক্রিয়ভাবে কাজ করা একটি সমাজকে, একটি এলাকাকে
যেভাবে তারা প্রোটোকল আগে দিত হয়তোবা এখন তা কিছুটা হলেও ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করছি। প্রশাসন আবার সক্রিয় হয়ে উঠলে আমাদের সমাজ সুন্দর হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি সাফল্যের সম্মুখীন হবে বলে আমি মনে করছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মত। আমার মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই ২-৩টি জিনিসের ভিতর ফোকাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে আহতদের সম্পূর্ণ একটি চিকিৎসা দেওয়া দরকার হলে তাদেরকে বাইরে পাঠানো। দ্বিতীয়ত বাংলাদেশে যে সিন্ডিকেট রয়েছে, বাংলাদেশে যে দ্রব্যমূল্যের যে দাম দিন, দিন বেড়েই যাচ্ছে হারে, তা কমিয়ে আনা এবং আমাদের ভেঙে পড়া প্রশাসন সক্রিয় করে তোলা। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনে তারা সুন্দর একটি রোডম্যাপ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে, বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হয়েছে, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। তারপরও অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের প্রতি সুন্দর আন্তরিক শ্রদ্ধা জানিয়ে তারা যেন আমাদের দেশকে একটি সুন্দর দেশ হিসাবে সংস্কার করে আমাদের মাঝে দিতে পারে। তারা যেন একটি সুষ্ঠু নির্বাচন আমাদের মাঝে প্রোভাইড করতে পারে। যে মন্ত্রণালয়গুলো সংস্কার করা দরকার সেগুলো যেন সুন্দরভাবে সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ সাধারণ জনগণের মাঝে উপহার দিতে পারে। তাই আশা করছি এবং আজকের উক্ত ভিডিওতে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের বিগত ১০০ দিনের। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।